আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর কিছু নমুনা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো তোমার সৃজনশীলের খ নম্বর অর্থাৎ অনুধাবনের জন্যও কিন্তু আমাদের একসাথে পড়া হয়ে যাচ্ছে। দেখো তো প্রথম প্রশ্নটা কি বলছে, পানির মাছকে প্রকৃত অবস্থান থেকে উপরে দেখা যায় কেন? তোমরা কি জানো যে মাছকে তুমি বাইরে থেকে যেখানে দেখতেছো, মানে ধরো পুকুরের তীরে বা পুকুরের পাড়ে দাঁড়িয়ে তুমি হচ্ছে মানে মাছ দেখতে পাচ্ছ, কিন্তু ওই মাছটা আসলে ওই ওই জায়গাটায় থাকে না, যেখানে তুমি দেখতে পাচ্ছ ওখানে থাকে না। তোমার কাছে ওইটা আরেকটু উপরে মনে হবে, কিন্তু আসলে মাছটা এত উপরে না, মাছ আরও গভীরে থাকে। যারা মাছ ধরতে পারো তারা এই জায়গাটা বুঝবা যে যেখানে দেখতে পাও সেখানে কিন্তু মারো না, তাই না? আর একটু গভীরের দিকে মারতে হয়। তাহলে এই যে মাছটা প্রকৃত অবস্থান থেকে উপরের দিকে কেন দেখা যায়, এটার কারণ হচ্ছে তুমি যেখান থেকে দেখতেছো, এই যে এখান থেকে যে তুমি দেখতেছো এই জায়গাটা কি বাতাস, এই যে তোমার চারপাশে কি আছে, বাতাস আছে। আর মাছটা যেখানে, তার মানে পানির ভিতরে, তাহলে বাতাস থেকে পানির ভিতরে তোমার মানে চোখের যে দৃষ্টিটা যাচ্ছে, তাহলে আলোক রশ্মিটা দুইটা মাধ্যমের ভিতর দিয়ে আসতেছে না। মাছের কাছ থেকে আলো যদি আসে, মানে মাছটাকে যখন তুমি দেখতে পাচ্ছ, পানির ভেতর দিয়ে আলোকরশ্মি চলতে চলতে বাতাসের ভেতরে আসলো, এরপরে তোমার চোখে পড়তেছে, তাই না? দুই ধরনের মাধ্যম যেহেতু এখানে, এজন্য হচ্ছে তোমার মাছটাকে এলোমেলো জায়গায় দেখতে পাই আমরা। তাহলে পানির মাছকে প্রকৃত অবস্থান থেকে উপরে দেখি হচ্ছে আলোর প্রতিসরণের কারণে। আলোর প্রতিসরণ কি? এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলো যখন চলতে চলতে তির্যকভাবে আপতিত হয়ে চলতে চলতে যখন তার গতিপথের পরিবর্তন করে, মানে ধরো এই যে একটা বিভেদ তল, এদিকে একটা মাধ্যম এদিকে একটা মাধ্যম, এই মাধ্যম বরাবর আমি একটা অভিলম্ব আঁকলাম, এই অভিলম্বে আমি তির্যকভাবে একটা আলোকরশ্মি ফেলছি। এই আলোকরশ্মিটার এই দিক বরাবর চলে যাওয়ার কথা, কিন্তু সেই সোজা বরাবর যাবে না। সে কি করবে? হয় অভিলম্বের কাছে চলে আসবে, না হলে অভিলম্ব থেকে দূরে চলে যাবে। এই যে গতিপথের পরিবর্তনটা, এই পরিবর্তনটাই হচ্ছে আমার আলোর প্রতিসরণ। এখন প্রতিসরণের ক্ষেত্রে কখন কাছে আসবে আর কখন দূরে যাবে, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। এখন কাছে আসা আর দূরে যাওয়া, এই জায়গাটা আমি দেখো নোটে একটু দেখাই। এই যে বিভেদ তল, কেমন? এই জায়গাটা হচ্ছে বিভেদ তল। উপরে হচ্ছে তুমি দেখতেছো, এই যে এটা হচ্ছে তোমার চোখ, কেমন? এটা হচ্ছে বায়ু মাধ্যম, কারণ তুমি তো বাতাস থেকে দেখতেছো, তাই না? বায়ু মাধ্যম থেকে দেখতেছো। এদিকে বায়ু, আর এটা হচ্ছে পানি, পানির ভিতরে আছে মাছ। এটা আমি অভিলম্ব টানলাম পানির ভিতরে। এখন এই যে দেখো পানি, পানির ভিতরে আঁকলাম মাছ হইল। এখন এই মাছের কাছ থেকে আলোক রশ্মিগুলো যাবে আমার চোখে যাবে, এই যে হইলো চোখ। এখন চোখে যখন আলোটা যাচ্ছে, এই যে আলো পড়তেছে, অভিলম্ব বরাবর পড়লো, পড়ে এই বরাবর কিন্তু যাবে না। কি হবে? পানি হচ্ছে ঘন, বাতাসের তুলনায় ঘন না? ঘন থেকে হালকাতে যখন যায়, অভিলম্ব থেকে আলোটা দূরে সরে যায়। অভিলম্ব হচ্ছে এটা, এটা থেকে দূরের দিকে সরে যাবে, এই যে আলোটা যাবে এই পথে, তখন আমার চোখে প্রবেশ করতেছে। তাহলে এই যে অভিলম্বের দিকে থেকে যে সরে যাচ্ছে, তখন আমি কি করব? এর এক্স্যাক্ট অবস্থানটা দেখতে পাবো না, মাছের এক্স্যাক্ট অবস্থানটা আমি দেখতে পাবো না, মাছটাকে আরেকটু উপরে দেখবো। দেখো এই জায়গাটা আরেকটু আমরা যদি পড়ি, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন এর গতিপথে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এটাই তো হচ্ছে প্রতিসরণ। এরপরে একইভাবে মাছ থেকে আসা আলোকরশ্মি পানি থেকে বাতাসে আসার সময়, চিত্রতে যখন আঁকছি পানি থেকে বাতাসে আসতেছিল, পানি থেকে বাতাসে আসার সময় কি হইলো? মাধ্যম পরিবর্তন করলো, কারণ পানি হচ্ছে একটা মাধ্যম যেটা হচ্ছে তোমার ঘন, আবার বাতাস আরেকটা মাধ্যম যেটা হচ্ছে তোমার হালকা। তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসছে, ঘন থেকে হালকাতে যখন যাবে তখন আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখো অভিলম্ব থেকে তখন দূরে সরে যাবে, তখন রশ্মিগুলো অভিলম্ব থেকে এই যে এই জায়গাটা কিন্তু মনে রাখা লাগবে, কখন দূরে সরতেছে কখন কাছে আসতেছে। দূরে সরে গেল, এবং যখন প্রতিসরিত আলোক রশ্মি আমাদের চোখে পৌঁছায় তখন আমাদের মস্তিষ্ক সেই রশ্মিকে সোজা পিছনে বর্ধিত করে এবং অন্য একটা বিন্দুতে মিলিয়ে দেয়। তাহলে এই যে আলোক রশ্মিটা তোমার এরকম বাঁকা হয়ে আসলো, এই যে এই পথে যাওয়ার কথা ছিল, এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল কিভাবে? এই জায়গা দিয়ে। তখন আমাদের মস্তিষ্ক কি করবে? আমাদের মস্তিষ্ক মনে করবে যেন এই দিক থেকে আসছে। আরেকটা আলোকরশ্মি যদি আমি দেই, ও এই পথে যাওয়ার কথা কিন্তু বেঁকে যাবে, বেঁকে ধরো এখান দিয়ে গেল, তখন মস্তিষ্ক এটাকে আবার পিছন দিকে তখন আমার মনে হবে যেন মাছটা এই জায়গায়। এই যে আমার মনে হচ্ছে মাছটা এখন মাছটা মনে হচ্ছে এখন এই জায়গায়, কেমন? তাহলে এই যে মাছটাকে তার অবস্থান থেকে উপরের অবস্থানে দেখা যাবে, কি জন্য? কারণ আলোটা হচ্ছে অভিলম্ব থেকে বেঁকে যাচ্ছে। বেঁকে, আমার এটা যদি উপরে হয় নাই এই জায়গাটায়, মানে উপরে দেখা যাবে আর কি।
তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কারণে মস্তিষ্ক ধরে নেয় যেন আলোটা এখান থেকে আসতেছে। আসলে কি আলো এখান থেকে আসতেছে? আলো আসতেছে আসলে ওর কাছ থেকে। তাহলে এটাই হচ্ছে আমার এখানে কারণ যে আমরা কেন মাছকে উপরে দেখতে পাই, কারণ আলো যেখান থেকে আসতেছে এক্সাক্ট ওই অবস্থানটা আমাদের মস্তিষ্ক ধরতে পারে না। এরপরে আসো, একটি লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার বলতে কি বোঝায়? এখন ফোকাস দূরত্ব কি জিনিস, লেন্স কি জিনিস, ফোকাস দূরত্ব কি জিনিস, চলো আমরা একটু নোটে ভিতর বুঝি। এই জায়গাটায় আসো, একটা গোলীয় দর্পণ, এই যে গোল একটা অংশ, হ্যাঁ গোলীয় একটা দর্পণ, এরপরে আমার এখানে আরেকটা গোলীয় দর্পণ, এই যে দুইটা গোলীয় দর্পণ একসাথে যে একটা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করছে, দেখতে পাচ্ছ এতটুকু অংশ ওদের ভিতরে কমন না, এই যে এটা হচ্ছে আমার একটা লেন্স। আবার ধরো একটা আমার গোলীয় দর্পণ, আবার ধরো আরেকটা গোলীয় দর্পণ, এই যে দর্পণ দুইটা দেখো তো ওদের এতটুকু একটা সীমাবদ্ধ ক্ষেত্র কিনা, এটা হচ্ছে আরেকটা লেন্স। এই যে লেন্স দুইটা আমি পাইলাম, কিভাবে পাইলাম? দুটি গোলীয় দর্পণের সীমাবদ্ধ অংশ থেকে পাইলাম। এবার এই লেন্সগুলার নিজস্ব কিছু ক্ষমতা আছে। এই উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, ওর নাম কি বললাম? উত্তল লেন্স। এই যে আলো এসে পড়লো, আলো এসে পড়লো, আলো এসে পড়লো, এই উত্তল লেন্স কি করে জানো? আলোগুলাকে একটা বিন্দুতে মিলায় ফেলে, এই যে একটা পয়েন্টে ওরা সবাই মিলে গেল না, এটা হচ্ছে ওর ফোকাস দূরত্ব। এই যে কেন্দ্র থেকে, এই সেন্টার থেকে এখান পর্যন্ত দূরত্বটা হচ্ছে ওর ফোকাস দূরত্ব। এই লেন্সটা কি করবে জানো? এই যে আলো এসে পড়লো, আলো এসে পড়লো, এখন এই যে লেন্সটা ও কি করে? আলোগুলোকে দূরের দিকে ছড়ায় দেয়, দূরের দিকে ছড়ায় দেয়। তাহলে এই যে ছড়িয়ে গেছে এই আলোক রশ্মি দুইটা কি কখনো মিলিত হবে? দেখে তো মনে হয় না, কখনোই মিলিত হবে না। তাহলে এখন আমাদের কি করা লাগবে? আমরা কিভাবে তাহলে ফোকাস পাবো? এখানে তো মিলে গেছে দেখে ফোকাস পাইছি, এখানে তো মিলতেছে না, আমি কিভাবে এখন ফোকাস পাবো? ফোকাসটা পাবো এই দুইটা রেখাকে পিছনের দিকে বর্ধিত করবে। এই যে আলোক রশ্মিটাকে আমি পিছনের দিকে বর্ধিত করলাম, এই যে আলোক রশ্মিটাকে আমি পিছনের দিকে বর্ধিত করলে একটা পয়েন্টে যায় মিলে যায়, এই যে পয়েন্টটাতে মিলে যাচ্ছে এই পয়েন্টটাই হচ্ছে আমার ফোকাস দূরত্ব। তাহলে অবতলের ক্ষেত্রে যে বিন্দু থেকে আলো বের হচ্ছে বলে মনে হয়, এই যে মনে হচ্ছে না এই বিন্দু থেকে আলোগুলো বের হয়ে যাচ্ছে, আর এই উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিন্দুতে এসে মিলিত হয় এইগুলাই হচ্ছে আমার ফোকাস দূরত্ব। তাহলে এখানে আমাকে কি জিজ্ঞেস করছে? লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব 2 মিটার, তার মানে তোমার আলোটা 2 মিটার দূর থেকে বের হচ্ছে অথবা 2 মিটার দূরে গিয়ে মিলিত হচ্ছে, তাই না? বুঝতে পারছো কথাটা? তাহলে কোন লেন্সের ফোকাস দূরত্ব যদি 2 মিটার, এইটা বলতে আমরা কি বুঝি? লেন্সের আলোক কেন্দ্র হতে, কেন্দ্র কোন জায়গাটা? এই যে উত্তলের ক্ষেত্রে এই যে জায়গাটা, এই যে কেন্দ্রটা এখান দিয়ে মিলিত হয়, এই যে আসতেছে আলো আসতেছে, এই যে এখানে মিলে গেল না, এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত মিলিত হওয়ার বিন্দু পর্যন্ত এতটুকু হচ্ছে ফোকাস। আবার কি বলছে? ওইখানের ক্ষেত্রে যদি বলি আমরা পিছনের দিকে বর্ধিত হবে, সেক্ষেত্রেও আমরা কেন্দ্র থেকেই হিসাবটা করব। তাহলে আলোক কেন্দ্র হতে, এই যে আলোক কেন্দ্র হতে প্রধান ফোকাস পর্যন্ত ওই দূরত্বটা কত হবে? 2 মিটার হবে। এখন লেন্সের ক্ষমতা যদি তুমি জানো, সেক্ষেত্রে আমরা কিন্তু মানে সম্পর্কটা হচ্ছে এরকম, ক্ষমতা আর ফোকাসের সম্পর্ক, P = 1/f। এখন তুমি যদি ফোকাস জানো সেক্ষেত্রে পাওয়ার বের করতে পারবা, পাওয়ার জানলে ফোকাস বের করতে পারবা। তাহলে কিভাবে বের করতে পারতেছি দেখো তো, আমার কাছে দেওয়া আছে ফোকাস দূরত্ব, f দেওয়া আছে, f এর মান কত? এই যে 2। তাহলে আমি পাওয়ার বের করতে পারবো না? পাওয়ার কিভাবে বের করব? P = 1/2, মানে হচ্ছে হাফ, মানে কি 0.5 না, 0.5 ডায়োপ্টার। আমি ক্ষমতাও বের করে ফেলতে পারছি। তাহলে এই যে জিনিসটা কি হইলো, একটি লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার বলতে আমি কি বুঝি? যে ওই লেন্সটা আলোক কেন্দ্র থেকে তোমার যেখান পর্যন্ত হচ্ছে আলোটা মিলতেছে অথবা যেখান থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হচ্ছে অতটুকু দূরত্ব হচ্ছে 2 মিটার, এবং ফোকাস জানা থাকলে আমি দেখো ডায়োপ্টার বা ক্ষমতাটাও কিন্তু খুব ইজিলি বের করে ফেলছি, P = 1/f। এরপরে আসো 3 নম্বর প্রশ্নটায় আমার কি বলছে? কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে কত সময় পর পর বিরতি নেওয়া উচিত এবং কেন? কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আমাদের 20 মিনিট পর পর বিরতি নেওয়া উচিত, কারণ তুমি যে চোখ দিয়ে মানে অনেক আমাদের ফোকাস করা লাগতেছে না, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় থাকা লাগতেছে। তাহলে যখন তুমি কাজ করতে যাবা তোমার চোখের যে একটা বিরতির প্রয়োজন, এটা হচ্ছে আমাদের 20 মিনিট পর পর নিতে হয়, না হলে কিন্তু চোখের সমস্যা হইতে পারে। কিন্তু তোমরা তো মনে হয় না এরকম করো, তোমরা তো মনে হয় 2 ঘন্টাও ব্রেক নাও না, রিলস স্ক্রল করতেই থাকো, তাই না? আমি জানি। তাহলে এই যে দেখো কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য, 20 সেকেন্ড কিন্তু খুবই অল্প সময়, তাই না? 20 সেকেন্ডের জন্য বিরতি নেওয়া উচিত, কেননা গবেষণায় দেখা গেছে দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারে চোখের ক্ষতি হয়।
ডিভাইসের স্ক্রিন নিজে ক্ষতিকর নয়, তবে চোখকে দীর্ঘক্ষণ নিকটে ফোকাস করে রাখাই মূলত এর জন্য দায়ী। তাই এই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে নির্দিষ্ট দূরত্ব থেকে, অবশ্যই আমরা কিন্তু খুবই কাছে বসবো না, টিভি দেখো অথবা মোবাইল দেখো, কম্পিউটার দেখো, ল্যাপটপ, দূরে বসতে হবে, কিছুটা দূরত্ব রেখে বসতে হবে, এই যে নির্দিষ্ট দূরত্বে। তারপরে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় বিরতি নিয়ে, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় বিরতি বলতে হচ্ছে 20 মিনিট পরপর 20 সেকেন্ডের বিরতি। চলো এরপরে, বাতাস থেকে আলো স্বচ্ছ মধুর মধ্যে দিয়ে প্রবেশ করলে কি ঘটবে? বাতাস হালকা, মধু ভারী, ভারী না সরি ঘন। এই যে মধু কিন্তু কিরকম হয়, অনেক গাঢ় হয়, তাই না? সেক্ষেত্রে বাতাস থেকে মধুতে যদি আলো প্রবেশ করে তখন কি হবে? এইখানটায় আমি ডায়াগ্রামটা আঁকি। এটা হচ্ছে বিভেদ তল, কেমন? দুইটা মাধ্যমের মিলিত স্থান। এখানে আছে মধু, হ্যাঁ, এখানে হচ্ছে মধু আর এখানে হচ্ছে বাতাস। তাহলে এই যে বায়ু আর এটা হচ্ছে মধু, বাতাস হচ্ছে হালকা, মধু হচ্ছে গাঢ় বা ঘন। এখন হালকা থেকে ঘনতে যাবে, অভিলম্ব আঁকতে হবে, কারণ অভিলম্বের এই বিন্দুটাতেই হচ্ছে আমি আলোটাকে ফেলবো। এখন কি বলছে, কোথা থেকে কোথায় যাবে? বাতাস থেকে আলো মধুতে যাবে, বাতাস থেকে মধুতে যাব। চলো চলো যাই, বাতাস থেকে যাব। হ্যাঁ, অবশ্যই খাড়াভাবে তুমি ফেলতে পারবা না, খাড়াভাবে যদি ফেলো তাহলে খাড়াভাবেই উঠে চলে যাবে, তুমি বুঝতে পারবা না যে কি হইলো আলোর ঘটনাটা। এজন্য তোমাকে আলোটা ফেলতে হবে এরকম তির্যকভাবে, এরকম বাঁকাভাবে ফেলতে হবে। কেমন? ফেললাম। এবার বাতাস হচ্ছে হালকা, হালকা থেকে ঘনতে যখন যাবে তখন এই যে দেখো, এই আলোক রশ্মিটার এই বরাবর সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যেহেতু ঘন মাধ্যমে আসছে, এখন ও অভিলম্বের কাছে চলে আসবে। এই যে দেখো, অভিলম্বে থেকে কাছে চলে আসছে। আলোটার যাওয়ার কথা ছিল কোন দিকে? এই যে বরাবর গিয়ে এই বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে গেল কোন দিক দিয়ে? এই দিক দিয়ে গেল। এই যে ওর কোণটা, যত কোণে ও আসছে তত কোণে কিন্তু প্রতিফলিত হয়ে যায় নাই, কোণটা কমে গেছে। তাহলে হালকা থেকে ঘনতে যখন যাবে অভিলম্বের কাছে চলে আসবে, এটা মনে রাখা লাগবে। হালকা টু ঘন কি হচ্ছে? কাছে চলে আসবে, অভিলম্বের কাছে চলে আসবে। অভিলম্ব কোনটা? এই যে এটা আমি একটু চিহ্নিত করি, না, এ ও এ প্রাইম, এটা হচ্ছে আমার অভিলম্ব। তারপরে ধরো বি ও বি প্রাইম, এটা হচ্ছে আমার বিভেদ তল। তারপরে সি ও, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি। কোন দিকে আসতেছে? অ্যারো চিহ্ন দিতে হবে, কিন্তু আলোটা এই দিকে আসতেছে, যাচ্ছে কোন দিকে? এই দিক দিয়ে। তাহলে সি ও ও ডি, ও ডি হচ্ছে আমার প্রতিফলিত বা সরি প্রতিসরিত রশ্মি। তাহলে এই চিত্রটাতে আমরা কি দেখলাম? সি ও যেই পথে আসতেছে সেই পথ বরাবর কিন্তু চলে যাচ্ছে না, ও কিন্তু ও ডি প্রাইম পথে চলে যাওয়ার কথা, কিন্তু সে গেল কোন পথে? ও ডি পথে। তার মানে সে কিছুটা কাছে চলে আসছে, অভিলম্বের কাছে। এই ঘটনাটাই হচ্ছে ঘটবে যখন তোমার বাতাস থেকে স্বচ্ছ মধুর ভিতর দিয়ে আলোটা যাবে, আলোর প্রতিসরণ ঘটবে। এখন প্রতিসরণের ঘটনাটা কিরকম? প্রতিসরণ সবসময়ই ঘটে, হালকা থেকে ঘনতে গেলেও ঘটে, ঘন থেকে হালকাতে গেলেও ঘটে, সবসময় হচ্ছে আমরা দুইটা স্বচ্ছ মাধ্যমে আলোর প্রতিসরণ দেখতে পাই। কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে এটা হচ্ছে এখানে আমাদের বলতে হবে। আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে ওর গতিপথ পরিবর্তন হয়ে যায়, শুরুর দিকেই কিন্তু বলছিলাম। এই পরিবর্তনের ঘটনাটাই হচ্ছে প্রতিসরণ, আলোকরশ্মি পরিবর্তন ঘটনাটাই হচ্ছে প্রতিসরণ। বাতাস থেকে আলো স্বচ্ছ মধুর মধ্য দিয়ে প্রবেশ করলে মাধ্যমের পরিবর্তন ঘটবে, অর্থাৎ হালকা থেকে ঘনর দিকে প্রবেশ করতেছে, হালকা থেকে ঘনর দিকে প্রবেশ করলে আলোকরশ্মির বেগও পরিবর্তন হয়ে যাবে। এখন গতিবেগ কমে গেল, কমে গেলে কি হবে? অভিলম্বের কাছে চলে আসবে। এই জায়গাটা কিন্তু বলতে হবে। তুমি চাইলে ডায়াগ্রামটাও এঁকে দিতে পারো, আমি নোটে যে ডায়াগ্রামটা আঁকলাম ওইটাও এখানে এঁকে দিতে পারো, সেক্ষেত্রে হচ্ছে আরও স্ট্যান্ডার্ড হয় উত্তরটা। এরপরে আসো, পানির প্রতিসরণাঙ্ক 1.33, কি বুঝাচ্ছে এটা দিয়ে? পানির প্রতিসরণাঙ্ক তার মানে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আমি একটা বিভেদ তল নিলাম, এক জোড়া মাধ্যম তার মানে দুইটা মাধ্যম, এক জোড়া মানে দুইটা, এখানে একটা মাধ্যম আছে, এখানে আরেকটা মাধ্যম আছে, 1 থেকে 2-এ ধরো আলোটা যাচ্ছে, তখন এই যে আলো যখন পড়তেছে, দেখো এই যে এখানে মনে করো 1 থেকে আলোটা আসতেছে, এখানে আসার সময় ধরো তোমার 42 ডিগ্রি কোণে ও পড়লো, 42 ডিগ্রি কোণে আপতিত হইল, যখন সে প্রতিসরিত হবে তখন সে কাছে চলে আসবে অভিলম্বের কাছে এবং কোণটা কমে গিয়ে 30 ডিগ্রি হয়ে যাবে। এই যে আপতন কোণ,
আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করতেছে এটাকে আমি বলবো আপতন কোণ। আপতিত রশ্মি অভিলম্বের সাথে, আমি এটা এই নোটের ভিতর আসি, দেখো আপতিত রশ্মি কোনটা আমার? আপতিত রশ্মি হচ্ছে এই যে একটু আগে যখন আমরা এই যে চিহ্নিত করছিলাম এই যে সিও, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে, এই যে অভিলম্বের সাথে যে কোণ তৈরি করছে সিও এ, তাই না, এইখানের কোণটা, এটাকে আমরা আই দিয়ে ইন্ডিকেট করি এবং এটাকে বলে হচ্ছে তোমার আপতন কোণ। আর নিচের দিকে দেখো এ প্রাইম ও ডি, এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। দেখতে পাচ্ছ প্রতিসরণ কোণ? এই আলোটা, এই কালিটা দেখা যায় না মনে হয়। এই জায়গাটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ, যেটাকে আমরা কি করি আর দ্বারা রিপ্রেজেন্ট করি। আর আপতিত রশ্মি হচ্ছে আই দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এই যে আপতিত রশ্মি যে কোণটা তৈরি করতেছে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, এটার সাইনের মানটা আমরা নিব। সাইন কি? এই যে সাইন একটা অপারেটর, তাই না? এগুলোকে আমরা ত্রিকোণমিতির অঙ্কে দেখছি না? এই যে অপারেটরটা আমরা ব্যবহার করব, এই জায়গাটায় আসো। সাইনের মান আমি নিলাম সাইন আই, আপতিত রশ্মি আই দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। আর নিচে কি নিব? সাইন আর, প্রতিসরিত রশ্মি। এটাই হচ্ছে আমার প্রতিসরণাঙ্ক। এই যে প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে সাইন আই বাই সাইন আর করলে যখন আমরা 1.33 পাচ্ছি, 1.33 যখন পাচ্ছি, এটাই হচ্ছে আমার পানির ক্ষেত্রে প্রতিসরণাঙ্ক। তার মানে সাইনের অনুপাত, এই অনুপাতটা পানির ক্ষেত্রে সবসময় ধ্রুবক থাকবে। মানে পানির ভিতর তুমি বের করতে গেলে 1.33 বাইর হবে। যে কোনো মাধ্যমের জন্য এই প্রতিসরণাঙ্ক হচ্ছে তোমার ফিক্সড থাকে, ধ্রুবক থাকে। ধ্রুবক মানে হচ্ছে কখনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। তাহলে এই যে সাইনের মান, আপতন কোণের সাইন মান এবং প্রতিসরণ কোণের সাইন মান, এই যে আপতন কোণের সাইন মান নিলাম, প্রতিসরণ কোণের সাইন মান নিলাম, ওদের অনুপাত, অনুপাত মানে কি? ভাগ। অনুপাত বললেই বুঝবা ভাগ, অনুপাত বললেই বুঝবা ভাগ। তাহলে এই যে আমি ভাগ করে দিলাম, ভাগ করে দিলে যে মানটা পাবা ওই মানটা দেখবা পানির ক্ষেত্রে সব সময় 1.33 বের হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে আমার প্রতিসরণাঙ্ক। আর এখানে দুইটা লাইন কি বলছে? পানির প্রতিসরণাঙ্ক 1.33 বলতে বোঝায় আলোক রশ্মি যখন বাতাস থেকে পানি মাধ্যমে প্রবেশ করে, বাতাস থেকে পানিতে আলো যায় না? হ্যাঁ অবশ্যই যায়। তো এই যে পানি, তুমি বাইরে থেকে দেখতেছো, মানে এই বাতাস থেকে এই যে আলো পড়লো, আলোটা কি হবে? এই পথে না গিয়ে এই দিকে বেঁকে যাবে। তখন তুমি এইটা যত কোণে মারছো, মানে আলোটা যত কোণে ফালাইছো আর এখানে যত কোণে বেঁকে যাবে, এটা যখন অনুপাত বের করবা, সাইনের অনুপাত, তখন দেখবা যে সব সময় 1.33 আসতেছে। এইটাই হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্কের মান। তাহলে আশা করি বুঝাইতে পারছি, সহজ কথাবার্তা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।